হাইড্রার খাদ্য শিকার কৌশল। হাইড্রা কিভাবে খাদ্য শিকার করে? আমরা কি করি? বড়শি নিয়ে বসে যাই জলাশয়ের ধারে, মাছ ধরি। কাস্তি নিয়ে চলে যাই ফসলের ক্ষেতে, কাস্তি দিয়ে সুন্দর মাটির ফসল পরিষ্কার করে কেটে নিয়ে আসি। বাসায় এসে সুন্দর করে ভাত রান্না করি, মাছ তেল দিয়ে ভাজি, সেই খাবারটা গ্রহণ করি। কিন্তু হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে? হাইড্রা তো আর এরকম কোনো প্রসেস নাই তার। সে কিভাবে খাদ্য গ্রহণ করে, সে কিভাবে শিকার করে, চলো আমরা এটাই দেখব। তাহলে সে কি করে? প্রথম হাইড্রা কোনো একটি অবলম্বনে দেহকে আটকে রেখে সে চারদিকে কোষিকা ছড়িয়ে দিয়ে খাদ্যের জন্য অপেক্ষা করতে থাকে। কখন তার কাছে একটি খাবার আসতে থাকবে, খাবার বা জৈব কণা আসার জন্য সে অপেক্ষা করতে থাকে। শিক্ষার্থীরা পয়েন্টটি বোঝার চেষ্টা করো। শিকার প্রাণী কাছে আসা মাত্র সংবেদী কোষ ও নিডোসিলের উদ্দীপনা। সংবেদী কোষ, তার তো চোখ নাই, তাহলে সে বোঝে কি দিয়ে? এই সংবেদী কোষ দিয়ে আর নিডোসিল দিয়ে। সংবেদী কোষ নিশ্চয়ই মনে আছে, পরিবেশ থেকে সংবেদন গ্রহণ করে, সংবেদী রোমযুক্ত সংবেদী কোষ, এবং নিডোসাইট কোষের ভিতরে ছিল বিশেষ সংবেদী নিডোসিল। তাহলে এই সংবেদী কোষ ও নিডোসিল, এদের মাধ্যমে সে বুঝতে পারে, এরা প্রথম উদ্দীপিত হয়। পরবর্তী পয়েন্টটি বুঝো, খাদ্য, এই যে খাবার বা শিকারটা তার কোষিকাকে যখনই টাচ করবে, কোষিকাকে স্পর্শ করা মাত্রই, তোমরা জানো কোষিকার মধ্যে প্রচুর নিডোসাইট কোষ থাকে। নিডোসাইট কোষের অভ্যন্তরের থলি নেমাটোসিস্ট, তারা জানো কোষিকা স্থানে স্থানে স্ফীত হয়ে নেমাটোসিস্ট ব্যাটারি তৈরি করে। নেমাটোসিস্টের সূত্রগুলো কোষিকা স্পর্শ করা মাত্রই, খাবার কোষিকা স্পর্শ করা মাত্রই এই সূত্রগুলো নিক্ষিপ্ত হয়। তাহলে কি বললাম? কোষিকা স্পর্শ করা মাত্রই নেমাটোসিস্টের সূত্র নিক্ষিপ্ত হয়। কি নেমাটোসিস্টগুলো নিক্ষিপ্ত হয়? কোনটি আগে নিক্ষিপ্ত হয়, কোনটি পরে নিক্ষিপ্ত হয়? চলো আমরা এইগুলো একটু ধারাবাহিকভাবে মনে রাখি। শিক্ষার্থীরা এই পয়েন্টটা ভালো করে বোঝো, কোন নেমাটোসিস্টগুলো কিভাবে কাজ করে, কোনটি আগে কাজ করে, কোনটি পরে কাজ করে। প্রথম দেখো, ভলভেন্ট শিকারকে পেঁচিয়ে ধরে। ভলভেন্ট, এখানে খাবার আসা মাত্র এই ভলভেন্টগুলো শিকারটাকে কি করে? পেঁচিয়ে ধরে। একটা অজগর সাপ, মনে করো একটা বিশাল সাইজের অ্যানাকোন্ডা, নেগেটিভ কথা বলতেছি, তুমি অ্যামাজন জঙ্গলে গেলা, একটা বিশাল সাইজের অ্যানাকোন্ডা তোমাকে প্রথম পেলে কি করবে? সে কি প্রথমেই তোমাকে গিলে খাবে? না, আগে তোমাকে পেঁচিয়ে ধরবে। তাহলে সেও খাবারটাকে কি করে? শিকারটাকে কি করে? পেঁচিয়ে ধরে। অজগর সাপ কি করবে? পেঁচিয়ে ধরে তোমার স্পাইনাল কর্ডটা ভেঙে দিবে। সে কি করে? সে যে প্রাণীগুলো খাচ্ছে তারা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, তাদের কিন্তু মেরুদণ্ড নাই। তাহলে তাদের কি আছে? এই যে খোলসগুলো আছে, এই খোলসগুলো পেঁচিয়ে ধরে এই খোলসগুলো ভেঙে ফেলে। এতে করে শিকার তো তখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিল্লাইতে থাকে, মনে করো বাবা গো মা গো করে চিল্লাইতেছে। তখন সে কি করে? শিকারকে আটকে ফেলে। কিভাবে শিকারকে আটকায়? এই শিকারের মধ্যে দেখো গ্লুটিনেন্ট, নিশ্চয়ই মনে আছে, গ্লুটিনেন্টের ভিতরে কি ছিল? আঠালো গ্লু জাতীয় উপাদান ছিল। তাহলে এই সামান্য একটু গ্লুটিনেন্ট শিকারের উপাঙ্গগুলোর উপর ছেড়ে দেয়, বলে শিকারগুলো আর নাড়াচাড়া করতে পারে না, শিকারগুলো ওখানে আটকে ফেলে, শিকারগুলোকে ওইখানে তারা আটকে ফেলে। পরবর্তীতে ভয়ঙ্কর নেমাটোসিস্ট কিন্তু এখনো রয়েছে, পেনিট্রেন্ট বা স্টিনোটিল। ওই পেনিট্রেন্ট বা স্টিনোটিলের মধ্যে নিশ্চয়ই মনে আছে তোমাদের, উপরের দিকে ছোট ছোট কাঁটা ছিল, বড় বড় কাঁটা ছিল। বড় কাঁটাকে আমরা কি বলতাম? বার্ব। ছোট কাঁটাগুলোকে কি বলতাম? বারবিউল। তাহলে বার্ব দিয়ে শিকারকে কি করে? আঘাত করে কি দিয়ে? বার্ব দিয়ে। এবং শিকারকে ক্ষতবিক্ষত করে কি দিয়ে? বারবিউল দিয়ে। তাহলে বার্ব ও বারবিউল দিয়ে যথাক্রমে শিকারকে আঘাত করে ও ক্ষতবিক্ষত করে। এবং সর্বশেষে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কিন্তু এখনো রয়েছে, হিপনোটক্সিন। নিশ্চয়ই মনে আছে, ফেনোলিক ও আমিষপূর্ণ একটি বিশেষ তরল।
এখানে কি ছিল? দুইটা অংশ, হিপনো ও টক্সিন। হিপনোটাইজ করে, অবশ করে, এবং টক্সিন বিষ, প্রোটিন জাতীয় বিষ, এবং ফেনোলিক হিপনোটক্সিন, এই দুটি দিয়ে কি করে? শিকারকে অবশ করে, শিকারকে মেরে ফেলে। শিকারকে অবশ করে, শিকারকে মেরে ফেলে। হিপনোটক্সিনের হিপনো অংশ দিয়ে শিকারকে অবশ করে, ফেনোলিক অংশ দিয়ে শিকারকে অবশ করে, এবং টক্সিন বা বিষ দিয়ে শেষে শিকারকে মেরে ফেলে। তাহলে শিকারের উপরে দেখো কত অত্যাচার করলো, শিকারকে পেঁচিয়ে ধরলো, আটকে ফেললো, তারপরে কি করলো? আঘাত করলো, ক্ষতবিক্ষত করলো, অবশ করলো, শেষে মেরে ফেললো। কি দিয়ে? যথাক্রমে ভলভেন্ট, গ্লুটিনেন্ট এবং পেনিটেন্ট স্টিনোটিলের বারবারবিউল দিয়ে, এবং পেনিটেন্ট বা স্টিনোটিলের হিপনোটক্সিন দিয়ে। তাহলে এইভাবে সে ধারাবাহিক কাজগুলো সম্পন্ন করে। আমরা একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি। সর্বশেষে কি করে? হাইপোস্টোম এলাকার গ্রন্থিকোষ। এই যে হাইপোস্টোম, এই যে চূড়ার মোচা আকৃতির অংশকে বলা হয় হাইপোস্টোম। এখানে আছে প্রচুর প্রচুর গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষের কি আছে? নিঃস্রাবী দানা। সে মিউকাস জাতীয়, মিউসিন জাতীয় পদার্থ ক্ষরণ করে। তাহলে এই মিউকাস জাতীয় পদার্থের ক্ষরণের ফলে তার মুখছিদ্র দিয়ে, এই যে দেখো শিকারটা কিন্তু তার ভিতরে প্রবেশ করতেছে, তার মুখছিদ্র দিয়ে, তার মুখছিদ্রের চেয়েও বড় খাবার কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করতে পারে মিউসিন জাতীয় পিচ্ছিল পদার্থ থাকার জন্য। সাপ মনে রাখবা, তার যে মুখের আকৃতি তার চেয়ে বড় খাবারও কিন্তু সে গিলে ফেলতে পারে। ডিসকভারি চ্যানেলগুলোতে দেখবা সাপ তার মুখের চেয়ে বড় খাবার, মুখছিদ্রের চেয়ে বড় খাবার কেমনে মুখটাকে প্রসারিত করে গিলে ফেলে। হাইড্রা ঠিক একই রকম। এই মিউকাস জাতীয় পদার্থ থাকার জন্য তার মুখছিদ্রের চেয়ে দেখো বড় আকৃতির খাবারও কি করে? সুন্দর করে তার সিলেন্টেরনের ভিতরে প্রবেশ করিয়ে নিচ্ছে। এবং সর্বশেষে আমরা দেখলাম খাবারগুলো কোথায় এসে অবস্থান করতেছে? তার সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, আগেই বলেছিলাম ইয়া পরিপাকের সাথে সংশ্লিষ্ট। তাহলে খাবারগুলো কোথায় চলে আসলো? তার সিলেন্টেরনের ভিতরে। এইভাবে সে খাদ্য শিকারের প্রক্রিয়াটি সম্পন্ন করে।